টর্কি বন্দর বরিশাল ডিস্ট্রিক্টের উত্তর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। শুধুমাত্র নদীর কারণে এই বন্দরটা একটু ঝিমায়া পড়তেছে। নদী খনন হইলে পর আমাদের বন্দরের আবার পুনর্জীবন ফিরে পাইত। পূর্বে বন্দরে বহু রকমের চাঁদাবাজি ঠাজি ছিল, বর্তমানে খুব ভালো অবস্থায় বন্দর চলছে। আমরা যারা এই বন্দরে পরিচালনায় আছি সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে বন্দরকে পরিচালনা করছি। চমৎকার চমৎকার বলেন। আমরা টর্কি বন্দরে বহু পুরানো ব্যবসায়ী এবং আমরা সবসময় সুখে শান্তিতে থেকে বসবাস করতেছি। টর্কি বন্দরে কোনো রকম কোনো অসুবিধা হয় না এই পর্যন্ত। এমপি স্বপন সাহেবের আমলে আমরা মহা সুখ শান্তিতে বসবাস করতেছি এবং পূজা এবং কীর্তনে বিরাট উৎসব হয়েছে, কোনো ডিস্টার্ব হয় নাই। বলেন। আমি কাজী আব্দুল সালাম, টর্কি বণিক সমিতির সাধারণ সম্পাদক। 2002 সাল থেকে আমি নির্বাচিত হয়ে বন্দরের দায়িত্ব পালন করে আসি। পুরানো এবং ঐতিহ্য বন্দর, এই বন্দরে অনেক আগে থেকে জহিরুদ্দিন সভার নেতৃত্বে অত্যন্ত সুন্দর এবং সার্থকভাবে এই বন্দরের সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যাদি সুন্দরভাবে সুচারুরূপে সুসম্পন্ন করতে পারছে। একটু সমস্যা হচ্ছে এই নদী শুকিয়ে যাওয়ার কারণে টর্কি বন্দরের ঐতিহ্য পূর্বের কিছুটা ঝিমিয়ে পড়তেছে। যদি এই সরকার আমলে নদীটা ঠিকভাবে খনন করা হয় তাই টর্কি বন্দর আবার তার পুরানো ঐতিহ্য ফিরে পাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অলিগলিগুলো পুরান ঢাকার বড় কাট্টা ছোটো কাট্টার মতন এই বাজারের অবস্থান। যদি এবার সরকার আরও পৃষ্ঠপোষকতা প্রদান করতে পারে এই বন্দরটা আরও উন্নতি অবস্থায় পৌঁছে যাবে। যদিও বৃহত্তর বরিশালের অত্যন্ত ঐতিহ্যবাহী এবং পুরাতন বন্দর এই টর্কি বন্দর ব্যবসার কেন্দ্র। এখানে কোনো সন্ত্রাস নেই, এই সরকারের আমলে কোনো চাঁদাবাজি নেই, কোনো সন্ত্রাসী নেই। ব্যবসায়ীরা অত্যন্ত নির্বিঘ্নে ব্যবসা করতে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই 30 চৈত্রে রাত্র 2টা-3টা পর্যন্ত ব্যবসায়ীরা খোলা রেখে তাদের দোকানের সমস্ত হিসাব নিকাশ সুন্দরভাবে করে এবং লেনদেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারে, কোনো সমস্যা হয় না এখানে। ধন্যবাদ আপনাকে। বাড়ি আছে নাকি? বাড়ি থাকলে বাড়িতেই কাজ। ওইটি আর কি কালীগঞ্জ কষ্ট করে আজকে আমি চাইছিলাম আমি সব রেডি আপনার হ্যাঁ, এখন বাড়ি দেন, বাড়ি দাও, আস্তে আস্তে ধরে বাড়ি দাও। আসতেছি।
বিগত সরকারের আমলে আমার এই দোকানের অনেক মাল সামানো ছিল আওয়ামী লীগ করে আমার এই সব কিছু ভাঙচুর করে ওরা ডাকাতি করে নিয়ে গেছে। তারপরে এই সরকার আসার পরে মোটামুটি সকলকার সহযোগিতায় আমি আবার নতুন করে ব্যবসা শুরু করছি। তার আইন শৃঙ্খলাটা মোটামুটি এখন অনেক সুস্থ এবং বেশ সুন্দর পরিবেশ বিরাজ করতেছে আমাদের এলাকায়। কোনো ধরনের কোনো সমস্যা নেই আমাদের এলাকায়। তাই মোটামুটি আমরা এখানে ভালোই আছি। ও বাবু বিড়ি খান 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 বিড়ি খান, বিড়ি ফালাই দিচ্ছেন কেন? খান। এ বাচ্চা সরো সরো। আমি আনোয়ার সাদাত তোতা, চেয়ারম্যান ৪ নং মহিলা ইউনিয়ন পরিষদ, গৌরনদী, বরিশাল। বিগত সরকারের আমলে আমি দেশে থেকে মানুষের বিভিন্ন উপকার করতে চেয়েছি, কিন্তু সে সৌভাগ্য আমার হয়নি। আমি পালিয়ে পালিয়ে আপনজনদের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করেছি। চলমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসার পরে আমি নিজ এলাকায় এসে জনগণের কাছে আমি আমার আশা-আকাঙ্ক্ষার কথা বলেছি, তাদের সহযোগিতা চেয়েছি এবং সরকার কায়েমের পর থেকে সন্ত্রাস দমনে আমি সকলের পাশে থেকে কাজ করেছি। যে এই সুবাদে তারা আমাকে চেয়ারম্যান নির্বাচন করেছে। আমাদের অত্র এলাকার মাননীয় এমপি মহোদয় জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি কখনো সন্ত্রাসের প্রশ্রয় দেন না এবং তিনি আমরা চেয়ারম্যান হবার পরে আমাদেরকে নিয়ে মিটিং করে বলেছেন, সন্ত্রাসকে আমি কোনো রকম প্রশ্রয় দেব না, তোমরা এই ব্যাপারে আমাকে সবসময় সহযোগিতা করবে। তার এই কথার উপর আমরা আরও শক্তি পেয়ে সর্বত্র প্রতিটি গ্রাম ওয়ার্ডে সন্ত্রাস দমনের জন্য কমিটি করেছি এবং সকল জনগণ আমাদেরকে সহযোগিতা করে বিগত আমলের সন্ত্রাস নৈরাজ্য থেকে এলাকাকে মুক্ত করেছে। এখন জনগণ যারাই আমাদের কাছে আসে, আমরা কুশল জিজ্ঞেস করলে বলে আপনাদের সহযোগিতার চেষ্টায় আমরা বেশ ভালোই আছি, এভাবে যদি চলে আমরা শান্তিতে ঘুমোতে পারবো। আমরা নিশ্চয়ই মাননীয় এমপি সাহেব আবার যাতে পুনরায় নির্বাচিত হয়ে এই এলাকায় আসতে পারে, আমাদের খিদমত করতে পারে, আমরা তার এই ভূমিকার জন্য সন্ত্রাস দমনের ভূমিকার উপরে খুশি হয়ে আমরা সেটা আশাবাদ ব্যক্ত করি এবং ইনশাল্লাহ আগামীবারে যাতে চলমান দল তাকে মনোনয়ন দেয়, আমরা তার সহযোগিতায় এলাকার আরও পরিবেশের উন্নয়ন ঘটাতে পারি, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। আমাদের বাড়ি বিল্লাগ্রাম গোমস্তা বাড়ি। যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তাদের ভয়তে আমরা বাড়িতে রইতে পারলাম না। রইতে না পারার পর আমি অন্য এলাকা থেকে রিক্সা চালাইতাম, তখন সেখান থেকে আমাকে ধরে নিয়ে জোরপূর্বক মারি করলো। মারিধর করার পর তারা গুল্লি পর্যন্ত করছে। তারপর এলাকার কিছু মহিলা আমাকে জোর করে উঠাইয়া নিয়ে তারপর চিকিৎসা করছে আমার বাড়িতে না। এবং আমরা এটুকু আশা করছিলাম আমাদের এমপি সুমন সাহেবের কাছে, যে এই রাস্তাটা দাবি করছিলাম যে আমাদের এই রাস্তাটা সে পূর্ণত কাজ করছে, এই জন্য আমরা খুব ধন্য তার কাছে। এটি আমাদের রিক্সা লাগো আবেদন ছিল তাদের পাশে। আমলে আমরা শান্তিতে থাকতে পারি না। আস্তে আস্তে
একটা কলসিতে আমরা চেষ্টা করি। এইবারে দিতে পারি। এটা কি বানাচ্ছেন দাদা? এটা হচ্ছে কলস। কলসি, দারুণ তো হয়ে গেল কলসিটা। বানান, আপনি বানান। একটু তাড়াতাড়ি বানান দাদা। হ্যাঁ, এখন উঠান। দেখুন ব্যাপার যান। যাও বাপু, যাও। আচ্ছা, আমাদের ঘটনা হচ্ছে আমরা তো মৃৎশিল্পে কাজ করতাম। আমাদের এখন এই শিল্প মানে বিভিন্ন সিরামিক, বিভিন্ন প্লাস্টিক বের হওয়াতে আমাদের খুব সমস্যা দেখা দিচ্ছে। আমরা এখন বিলুপ্তর পথে, আমাদের এখন অসহায়, আমাদের এই শিল্প মানে খুব অবস্থা বেতাল হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমাদের এখন কী করণীয় সেটা আপনাদের সংস্থানের উপর আমি দাবি করছি আর কি। আমাদের এই শিল্পটা এখন বিলুপ্তির পথে, কারণ এই সিরামিক এবং প্লাস্টিকের জিনিসপত্র বেরোবার ফলে আমাদের খুব দুর্দিনের ভিতরে আমরা চলছি। এতে আমাদের সরকার অথবা আমাদের এমপি সাহেব যদি আমাদের কোনো সহায়তা দেন অথবা কোনো কার্যক্রমের উপর আমাদের কোনো সুবিধা দেন, তাহলে আমরা খুব উপকৃত হব এবং আমরা
এ নিয়ে আমরা খুব ধন্য হব বলে আমি আশা করি। যান বাসা যা, বাসা যা তো। অবস্থা বর্তমান খুবই খারাপ। তাদের সুতার দাম কঠিন বেশি, দ্রব্যমূল্য আমরা এখন কোনোরকম খাইয়ে পড়ে আছি, বাইসে আছি। আর বর্তমান আর কি অনেক এনজিও থেকে লোন তুলে আর কি বর্তমান আর কি আমরা লোন করে আর কি বাইসে যাব। আমাদের এখন সরকার কিছু সাহায্য না করলে আমরা বাঁচতে পারি না। এমপি মহোদয়ের কাছে কিছু চান? হ্যাঁ, আমি এমপি মহোদয়ের কাছে আমাদের মাননীয় সদস্য এমপি স্বপন ভাই যদি আমাদের এখন কিছু সাহায্য অনুমতি করতেন তাহলে সবচেয়ে ভালো হতো। আমরা আর কি তার কাছে একটু আকুল হতাম। তুমি হ্যাঁ আরেকটা দেন, ওটার মাথা দেন। যান যান যান। আমার নাম নিখিল চন্দ্র হলদার। আমি আগরজেলা পৌর শাখা কর্মকর্তা। অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন তাহার এলাকায় আমার আগরজেলা পৌর শাখার আওতাধীন জঙ্গলপট্টি টু ব্যান্ড শুরু হয়েছে
কাজটি সমাপ্তির পথে। তাছাড়া খাঞ্জাপুর বাস্তি ওখানে 4.506 কিলোমিটার বেড়িবাঁধের কাজ চলতেছে এবং খাঞ্জাপুর বেড়িবাঁধে ওখানে একটা কালভার্ট এবং তুর্কি বন্দরের তুর্কি বাসাইল খাল পুনঃ হইতেছে এবং মসুরিয়া খাল পুনঃ হইতেছে। তাছাড়া এফডিআর প্রোগ্রামে কষাড়া রামশিল উপপ্রকল্প এবং 14 মাদার বিল উপপ্রকল্পের আওতাধীনে আগস্ট মাসের ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত বাঁধ ধ্বংসের মুখে উক্ত বেড়িবাঁধের পুনর্নির্মাণের কল্পে বর্তমান এই সুইচ গেটটি জঙ্গলপট্টি প্রতিহার খালের উপরে অবস্থিত। এই সুইচ গেটটি এটা একটি জঙ্গলপট্টি প্রতিহার খালের উপরে সুইচ গেট। এই সুইচ গেটটি তৈরির ফলে এই অঞ্চলের হাজার হাজার একর জমি সে সুবিধা পাবে এবং বিভিন্ন সময় যে আমরা বন্যার কবলিত হই, হাজার হাজার মানুষ বন্যার সম্মুখীন হয়, সেসব সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। এছাড়াও এরকম সুইচ গেট আমাদের মাননীয় এমপি মহোদয়ের তার ঐকান্তিক প্রচেষ্টায় আরও বিভিন্ন জায়গায় করতেছেন। এজন্য আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা খুশি হব যে অচিরেই যাতে এই সুইচ গেটের কাজ শেষ হয় এবং আমাদের এই অঞ্চলের মানুষ সে সুবিধা পায়, সেজন্য সেই প্রচেষ্টা আমাদের মাননীয় এমপি সাহেব করবেন। ছবি তোলার বেশি মারেন না আর একটু বাস আপনার মাল নিয়ে যান। মাথায় নাও মাথায় নাও
যান যান যান, আপনি পাশ কাটে চলে যান। যাক, আমি গাড়ির থেকে নিচ্ছি ভাই। জেলায় এই মহিলারা পয়সারহাট রাস্তা থেকে এই ডিএসবি মিশ্রা রাস্তাটা ইতিমধ্যেই উন্নয়ন হয়ে গেছে। এই রাস্তাটা উন্নয়নের ফলে এই এলাকার বিশাল জনগণের একটা বিশাল উপকার, যোগাযোগের ক্ষেত্রে একটা বিশাল উপকার হয়েছে। এই রাস্তাটা আগে কর্দমাক্ত ছিল, এখন বেশ যোগাযোগে খুব উন্নয়ন হয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গায় আরো উন্নয়ন কাজ চলতেছে। এর পাশাপাশি মাননীয় সংসদ সদস্য মহোদয় আমাকে আরো বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এই যোগাযোগের জন্য আরো সুন্দর পরিকল্পনা উনি গ্রহণ করে এগুলোকে আমাকে পরীক্ষা করার জন্য দেখতেছেন। এগুলো আমাদের এলজিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা আরো সুন্দরভাবে পরখ করে এগুলো দেখতেছেন। এগুলো সুন্দরভাবে হয়ে গেলে, এই যোগাযোগ ব্যবস্থাটা সুন্দরভাবে হয়ে গেলে আরো উন্নয়নের আরো সুন্দর হবে, ব্যাপক উন্নয়ন হবে এবং তখন এলাকার জনগণের বিশাল উপকার হবে। এলাকায় বিদ্যুৎ ছিল না, নির্বাচিত হওয়ার পরে আমরা বিদ্যুৎ পাইছি এবং নতুন পল্লী বিদ্যুৎ আরো নতুন কানেকশন দিতেছেন। আত্মটাকে আমি গর্বিত এবং তার মৃত্যুতে সমস্ত যাত্রী এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে যে শ্রদ্ধা এবং সহানুভূতি জানিয়েছেন তাতে আমি তার প্রতি কৃতজ্ঞ এবং জানাই। সেই সাথে যে ইতিমধ্যে আমাদের এই গুরুত্বপূর্ণ সড়ক ভাইয়ের নামে নামকরণ করেছে
এবং বাস্তবায়নের সফল উদ্যোগ নিয়েছেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি আমার ভাইয়ের জন্য বিদায় আমাদের ভালো
হিসেবে তৈরি করতে পেরেছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ড চলছে। তবে কিছুটা ঘাটতি আছে, সেটা পূরণের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব আমাদের মাধ্যমে সকলের মাধ্যমে চেষ্টা করছে।
গত বন্যা প্রাণ চাষির ক্ষয়ক্ষতি হওয়ার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ জমিউদ্দিন স্বপন আমাদের সাহায্য করেছে এবং আমাদের প্রাণ চাষির পর আরো সাহায্য দরকার। গত বন্যায় আমাদের এলাকায় পান চাষীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমপি সাহেবের তত্ত্বাবধানে আমরা কিছু সাহায্য পেয়েছি, আরো অনেক সাহায্যের দরকার। আবার নতুন করে আবার করেছি। বিগত সরকারের আমলে গৌরনদী গোলঝাড়া পরিণত হয়েছিল এক সন্ত্রাসের অভয়ারণ্যে। উন্নয়ন হয়েছে ব্যক্তির সাথে বিশেষ বিশেষ জেলাতে পঞ্জীভূত হয়ে। এখন জননেতা জহিরুদ্দিন স্বপন সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি গৌরনদী গোলঝাড়ায় উন্নয়ন হচ্ছে পরিকল্পনা নিরীক্ষে এবং সমগ্র উপজেলার 12টি ইউনিয়নে উন্নয়নের সেতে বাসাল চিংড়ি রাস্তা আনন্দুল্লাহ বাড়ি নির্মাণের কাজ চলতেছে। আমি এলাকা গেলে এই এলাকায় রাস্তা চালানোর কথা বলছি, কিন্তু না থাকায় আমাদের এই এলাকার সমস্ত মানুষের ভোগান্তি শিকার হতে হচ্ছে। দাবি করে জনগণ এই বৃষ্টির নির্মাণের জন্য এবং এই সরকারের আমলেই এমপি সাহেবের নির্দেশে এই বৃষ্টির নির্মাণ কাজ চলতেছে। এটা নির্মাণ হলে এলাকাবাসী ব্যাপকভাবে উপকৃত হবে। এলাকার বাসীর পক্ষ থেকে এমপি সাহেবকে শুভেচ্ছা জানাই। কালকে আমি এই আর আমরা হলো বর্তমানে কি সিজন কাজ এই যেমন সুনীল গুপ্ত, অজয় গুপ্ত,
আমাদের এখানে সাম্প্রদায়িক সম্পত্তি আছে, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা মিলেমিশে পূজা অর্চনা করি। মুসলমানের অনুষ্ঠানে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে তারা আসেন। এবং এই কিছুদিন আগে আমাদের মাননীয় সংসদ সদস্য, কিছুদিন পূর্বে মাননীয় সংসদ সদস্য স্বপন সাহেবের নিমন্ত্রণে মাননীয় মন্ত্রী গৌতম চক্রবর্তী মহোদয় এসেছেন এবং আমাদের নূতন যে মূর্তি সেই মূর্তি স্থাপন করেছেন। এবং এই যে রাস্তাটি, এই রাস্তাটিও স্বপন ভাইয়ের একক প্রচেষ্টায় হয়েছে। যে রাস্তাটি এখন একেবারে মন্দিরের ঘাটলা পর্যন্ত সংযোজন হয়েছে। একটা সময় গৌরনদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ ছিল। গৌরনদীতে সন্ত্রাসীদের ছিল অভয়ারণ্য। একটা সময় গৌরনদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ ছিল, সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল গৌরনদী। সন্ত্রাসীদের ভয়ে গৌরনদীর সাধারণ মানুষ ঘরের বের হতে পারত না। সাংবাদিকরাও এর ব্যতিক্রম ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন যে গৌরনদীতে একসাথে 5 জন সাংবাদিক গৌরনদীর বাইরে ছিল। একজন প্রথম আলো সাংবাদিককে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। বাংলাদেশের সমস্ত জাতীয় পত্রপত্রিকাগুলোতে ছাপা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে জহিরুদ্দিন স্বপন এমপির নেতৃত্বে গৌরনদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। এখন আর সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায় না। মেয়ে ছেলেরা অবাধে রাস্তায় যাতায়াত করে, স্কুল কলেজে আসা যাওয়া করে। সাংবাদিকরা এখন খুবই নিরাপদ। এখানের সাংবাদিকরা নির্ভয়ে তাদের কলম পেশা চালিয়ে যাচ্ছে। এখানে এখন আর কোনো অন্যায় নেই, অত্যাচার নেই। এখানকার মানুষ রাতে নিরাপদে ঘুমাতে পারে। এখন কোনো বোমার শব্দ হয় না। আওয়ামী আমলে এখানে রাতে মানুষ ঘুমোতে পারতো না বোমার শব্দে। এক কথায় বর্তমান সরকার ক্ষমতা উন্নয়নটা বলেন। এখন গৌরনদীতে যে পরিমাণ উন্নয়ন বর্তমান সরকারের আমলে হয়েছে তা দৃষ্টান্তপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে, স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মন্দির গির্জা প্যাগোডার ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আমাদের বিভিন্ন বর্তমান সরকারের আমলে গৌরনদীতে রাস্তাঘাট স্কুল কলেজ ব্রিজ কালভার্টের ব্যাপক উন্নয়ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রা এখন স্বাভাবিক।
যে বিটিভি থেকে করবেন। থ্যাংক ইউ।